ওয়াদি আল জিন, লেখিকা নুরুন্নাহার মিম। পর্ব সংখ্যা ২। রাত্রির দ্বিতীয় প্রহর। মানুষের দৃষ্টিসীমার বহু ঊর্ধ্বে টেকনাফ সীমান্ত সংলগ্ন এক নিষিদ্ধ পর্বত শ্রেণী জাবালুল গাইব। শতাব্দীর পর শতাব্দী ধরে এই পর্বতের নাম কোনো মানচিত্রে লিপিবদ্ধ হয়নি। মরু ও সমুদ্রের মাঝামাঝি দাঁড়িয়ে থাকা কালো পাথরের এই গিরিশিখরকে জিনজাতি অভিহিত করে আল মাউত আল খাফি, নিস্তব্ধ মৃত্যুর পর্বত। শিখরের চূড়ায় পৌঁছানোর একমাত্র পথটি ঘন অরণ্য আবৃত। সেই অরণ্যের বৃক্ষরাজি পৃথিবীর কোনো পরিচিত প্রজাতির নয়। প্রতিটি কাণ্ড কালো, প্রতিটি পাতা রূপালি, আর বাতাসে ভাসমান নীলাভ জ্যোতিগুলো যেন জীবন্ত সত্তা। মাহাদি আল ফাতেহ সতর্ক দৃষ্টিতে চারপাশ পর্যবেক্ষণ করছিল। তার ডান করতলে ধীরে ধীরে জ্বলে উঠল গাঢ় সবুজ অগ্নিশিখা। এটি সাধারণ অগ্নি নয়, নারুল মারিদ, জিনজাতির যুদ্ধে ব্যবহৃত এক প্রাচীন শক্তি। লিলিয়া আল মিরাজ নিচু স্বরে বলল, স্পন্দন অনুভব করতে পারছো? মাহাদি মাটিতে হাঁটু গেড়ে বসে চোখ বন্ধ করলো। কয়েক মুহূর্ত পর তার ভ্রু কুঁচকে উঠল। সে এখানে আছে, আমাদের উপস্থিতি সে জেনে গেছে। কথাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অরণ্যের সমস্ত শব্দ স্তব্ধ হয়ে গেল। তারপর ভারী একজোড়া পদধ্বনি অন্ধকার বিদীর্ণ করে ধীরে ধীরে আবির্ভূত হলো এক বিশালদেহী অবয়ব। উচ্চতা প্রায় ১২ হাত। সমগ্র দেহ কৃষ্ণবর্ণ অগ্নির আবরণে আচ্ছাদিত। দুটি শিং মাথার ওপর বাঁক নিয়ে উঠে গেছে। তার নয়নদ্বয় দাউ দাউ করে জ্বলছে রক্তিম অগ্নিতে। সে ইবলিস বংশীয় এক প্রাচীন জিন, নাম জাহরাক ইবনে সামহার। বহু শতাব্দী ধরে তার দায়িত্ব সাহিফাতুল বাহর নামক রহস্যময় মানচিত্রের রক্ষণাবেক্ষণ। তার কণ্ঠস্বর বজ্রের মতো গর্জে উঠল, রাজপুত্রের অনুচররা, তোমরা দেরি করে ফেলেছ। মাহাদি ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। মানচিত্র আমাদের প্রয়োজন। জাহরাক বিকট অট্টহাসিতে আকাশ কাঁপিয়ে দিল। তোমাদের প্রয়োজন? না, এটি তোমাদের মৃত্যুর কারণ হবে। বাক্য শেষ হতেই তার সমগ্র দেহ বিস্ফোরিত হলো কৃষ্ণাব অগ্নিস্রোতে। পর্বতের পাথর পর্যন্ত কেঁপে উঠল। লিলিয়া কোনো বিলম্ব করল না। তার দুই করতলে একত্রিত করতেই রূপালী নীল শিখা সর্পিল ঘূর্ণির মতো ছুটে গেল। লিলিয়া কোনো বিলম্ব করল না। তার দুই করতল একত্রিত হতেই রূপালী নীল শিখা সর্পিল ঘূর্ণির মতো ছুটে গেল সামনে। দুই শক্তির সংঘর্ষে সৃষ্টি হলো বিকট বিস্ফোরণ। সমগ্র গিরিশিখর কেঁপে উঠল। অসংখ্য পাথর খাদে গড়িয়ে পড়তে লাগলো। জাহরাক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে আবার মাহাদির পেছনে আবির্ভূত হলো। তার বিশাল নখর মাহাদির কণ্ঠ লক্ষ্য করে নেমে এলো, কিন্তু আঘাত লক্ষ্যভ্রষ্ট হলো। মাহাদির দেহ যেন ধোঁয়ায় বিলীন হয়ে কয়েক হাত ধরে পুনরায় গঠিত হলো। জিনদের যুদ্ধ কৌশল একেই বলা হয় তাশাক্কুল, অগ্নিসত্তাকে ক্ষণিকের জন্য ভেঙে পুনর্গঠন করার কৌশল। মাহাদির চোখ এবার দীপ্ত হলো পান্না সবুজ আভায়। সে দুই হাত প্রসারিত করতেই অসংখ্য অগ্নিবল্লভ শূন্যে জন্ম নিল। পর মুহূর্তে সেগুলো বজ্রবেগে ধেয়ে গেল জাহরাকের দিকে। জাহরাক এক গর্জনে কৃষ্ণাব অগ্নিপ্রাচীর সৃষ্টি হলো। অগ্নিবল্লমরা প্রাচীর আঘাত হেনে ছিন্ন ভিন্ন করে গেল। লিলিয়া সুযোগটি হারালো না। সে চোখ বন্ধ করে অজানা ভাষায় মন্ত্রোচ্চারণ করতেই আকাশের ওপর নীলাভ শক্তির এক বিশাল বৃত্ত গঠিত হলো। বৃত্ত থেকে নেমে এলো অসংখ্য আলোক শৃঙ্খল। সেগুলো জাহরাকের দেহ জড়িয়ে ধরতেই প্রথমবারের মতো তার মুখে যন্ত্রণার ছাপ ফুটে উঠল। সে উন্মাত্তের মতো গর্জন করে অগ্নি বিস্ফোরক ঘটালো। আলোক শৃঙ্খল একে একে ছিন্ন হতে লাগলো। ঠিক সেই মুহূর্তে মাহাদি ঝড়ের বেগে লাফিয়ে উঠে তার ডান করতল জাহরাকের বক্ষস্থলে স্থাপন করলো। তার করতল থেকে নির্গত গাঢ় সবুজ অগ্নিস্পন্দন গোটা পর্বত থেকে
গোটা পর্বত কেঁপে উঠল। যাহারা কয়েক কদম পিছিয়ে গেল, তার চোখে প্রথমবারের মতো ভয়ের আভাস। সে ফিসফিস করে উচ্চারণ করলো, অসম্ভব! আল দাহমান বংশের এই শক্তি এখনো জীবিত? দূরে অন্ধকার গুহার গভীরে একটি প্রাচীন পাথরের বেদির ওপরে স্থির হয়েছিল চামড়ায় মোড়ানো সেই মানচিত্র। কিন্তু মানচিত্রের চারপাশে খোদাই করা প্রতীকগুলো হঠাৎ একে একে জ্বলে উঠল। মনে হলো কেউ একজন তাদের আগমনের অপেক্ষায় ছিল। গুহার অন্তঃস্থলে বিরাজমান নিস্তব্ধতা যেন সহসাই শ্বাসরুদ্ধ হয়ে উঠল। পাথরের বেদির ওপর স্থাপিত সাফিয়াতুল বাহর অদ্ভুত এক নীলাভ আভা বিস্ফোরণ করছিল। তার চারপাশে উৎকীর্ণ প্রাচীন রুনসমূহ ক্রমশ দীপ্তিমান হয়ে উঠছিল। মনে হচ্ছিল বহু সহস্রাব্দ সুপ্ত নিদ্রা ভঙ্গ করে তারা পুনরায় জাগ্রত হয়েছে। মাহাদি ধীর পদক্ষেপ বেদির নিকটবর্তী এলো। তার দৃষ্টি নিবদ্ধ কেবলমাত্র মানচিত্রটির ওপর। লিলিয়ার অন্তরাত্মা হঠাৎ অজ্ঞাত এক অশনি সংকেত শিহরিত হয়ে উঠল। সে অস্থির কণ্ঠে উচ্চারণ করলো, মাহাদি, থামো! কিন্তু মাহাদির কর্ণগোচর হলো না। সে সতর্কবাণী তার কান করতলে ধীরে ধীরে অগ্রসর হলো। মাত্র এক আঙুলের ব্যবধান, পরক্ষণেই ধম! গুহার প্রতিটি প্রস্তর গুহার প্রতিটি প্রস্তর যেন একযোগে আর্তনাদ করে উঠল। মানচিত্র স্পর্শের পূর্ব মুহূর্তেই বেদির চারপাশে সঞ্চিত সুপ্ত শক্তি প্রচণ্ড বিস্ফোরণের ন্যায় বিকশিত হলো। অদৃশ্য এক অভিঘাত মাহাদিকে নির্মমভাবে আছড়ে নিক্ষেপ করলো দূরবর্তী প্রস্তর প্রাচীরে। তার দেহ কয়েকবার শিলাস্তরে আঘাতপ্রাপ্ত হয়ে গুহার মেঝেতে লুটিয়ে পড়ল। মাহাদি! লিলিয়ার কণ্ঠ ছিন্ন ভিন্ন হয়ে প্রতিধ্বনিত হলো সমগ্র গুহাময়। সে উন্মাদের ন্যায় ছুটে গেল মাহাদির দিকে। মাহাদি কষ্টসাধ্য ভঙ্গিতে উঠে বসার চেষ্টা করতেই তার সমগ্র দেহ কেঁপে উঠল। পর মুহূর্তেই তার ওষ্ঠদেশ ছিন্ন করে বহির্গত হলো ঘন সবুজ বর্ণের তরল রক্ত, কিন্তু মানবের রক্ত নয়। দাহমান বংশের জিনদের রক্তের বর্ণ কখনো লাল হয় না। তাদের শিরায় তাদের শিরায় প্রবাহিত হয় খাদ্রাতুন নার, অগ্নি ও প্রাণশক্তির সংমিশ্রণে সৃষ্ট সবুজাভ জীবন রস। মাহাদির বক্ষ দ্রুত ওঠানামা করছিল। তার দৃষ্টিশক্তি মুহূর্তের জন্য ঝাপসা হয়ে এলো। লিলিয়া তার কাঁধ আঁকড়ে ধরতেই অনুভব করলো মাহাদির সমগ্র শরীর অস্বাভাবিকভাবে শীতল হয়ে যাচ্ছে। অসম্ভব! একজন অগ্নিসত্তার দেহ কখনো এত শীতল হতে পারে না। লিলিয়ার নয়ন বিস্ফোরিত হয়ে উঠল। তার দৃষ্টি ধীরে ধীরে বেদির দিকে নিবদ্ধ হলো। মানচিত্রটি তখনও পূর্বের ন্যায় স্থির, কিন্তু এবার তার চারপাশে ঘূর্ণায়মান প্রতীকগুলো রং পরিবর্তিত হয়েছে। নীলাভ আভা বিলুপ্ত, তার স্থলে ধীরে ধীরে উদ্ভাসিত হচ্ছে রক্তবর্ণ অগ্নি। গুহার অন্তঃস্থল কাঁপিয়ে এক কর্কশ, প্রাচীন এবং মানবাতীত কণ্ঠ প্রতিধ্বনিত হলো, যে অযোগ্য তার জন্য জ্ঞানের দ্বার চিরকাল রুদ্ধ। কণ্ঠটি কার? জাহারাকে নয়, মাহাদি ও লিলিয়াও নয়। মনে হলো এই কণ্ঠ যেন মানচিত্রটির ভেতর থেকে উচ্চারিত হয়েছে। লিলিয়ার মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত নেমে গেল। সে জীবনে প্রথমবার উপলব্ধি করলো তারা কোনো মানচিত্র উদ্ধার করতে আসেনি, বরং এমন এক সত্তার নিদ্রাভঙ্গ করেছে যার অস্তিত্ব ইতিহাসেও বিস্মৃত রয়েছে। গুহার অন্তঃস্থলে তখনও প্রতিধ্বনিত হচ্ছে সেই দুর্বোধ্য শক্তির কম্পন। মাহাদির নিস্তেজ দেহ লিলিয়ার বাহুবন্ধনে অবসন্ন হয়ে পড়ে আছে। তার অষ্টখণ বেয়ে অনবরত গড়িয়ে পড়ছে সবুজাভ জীবনরস। প্রতিটি বিন্দু ভূমিতে পতিত হওয়ার সঙ্গে সঙ্গে শিলাখণ্ডগুলো যেন ক্ষণিকের জন্য জ্বলে উঠল। লিলিয়ার মুখমণ্ডল প্রতিবারের মতো আতঙ্কে বিবর্ণ হয়ে উঠল। এক মুহূর্তেও বিলম্ব না করে সে ডান করতল আকাশের দিকে প্রসারিত করল। পরক্ষণে তার মধ্যমায় শোভিত রৌপ্যমণ্ডিত আংটিটি নীলাভ আভায় দীপ্ত হয়ে উঠল। এটি কোনো সাধারণ অলংকার নয়, মীর আতুল আরওয়াহ সাদ গোত্রের রাজপরিবারের জন্য সংরক্ষিত এক প্রাচীন যোগাযোগ মাধ্যম। দূরত্ব, সময় কিংবা জগতের ব্যবধান কোনোটিই যার বার্তা প্রেরণের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না।
লিলিয়া নয়ন মুদে প্রাচীন জিন ভাষায় কয়েকটি শব্দ উচ্চারণ করলো। আংটির কেন্দ্রস্থলে তরঙ্গায়িত হলো তরল নীল আলো। পর মুহূর্তেই সেই আলোর মাঝে ভেসে উঠল এক সুদীর্ঘ অবয়ব, ফারিস আর দাহমান। তার গ্লে- তার গ্লেসিয়াল নীল দৃষ্টি স্থির, কিন্তু লিলিয়ার রক্তমাখা অবস্থা এবং মাহাদির নিস্তেজ দেহ চোখে পড়তেই তার চোয়াল শক্ত হয়ে এলো। প্রিন্স! লিলিয়ার কণ্ঠ কেঁপে উঠল। সাফি সাইফাতুল বাহর সিলমোহর ভেঙে জেগে উঠেছে, আর একটি শব্দ উচ্চারণ করতে পারল না। ফারেসের অবয়ব আলোর মধ্যে বিলীন হয়ে গেল মাত্র কয়েকটি হৃদস্পন্দনের ব্যবধানে। গুহার অন্তঃস্থলে এক প্রচণ্ড অগ্নিঝড়ের সৃষ্টি হলো। কৃষ্ণাব শূন্যতা বিদীর্ণ করে আবির্ভূত হলো ফারিস। তার আগমনে অভি তার আগমনে অভিঘাতে সমগ্র গুহা যেন নতজানু হয়ে পড়ল। চারপাশে অগ্নিস্ফুলিঙ্গ এক নিমেষেই নিভে গেল। বাতাস ভারী হয়ে উঠল এক অপ্রতিরোধ রাজকীয় উপস্থিতিতে। ফারিস প্রথমে কোনো কথা বলল না, ধীরে ধীরে হাঁটু গেড়ে মাহাদির পাশে বসল। মাহাদির সবুজ জীবন রস তার হাত স্পর্শ করতেই ফারিস দৃষ্টি গভীরে দাউ দাউ করে জ্বলে উঠল অগ্নিশিখা। তার মুষ্টি এমন শক্ত হয়ে উঠল যে আঙুলের ফাঁক দিয়ে নীলাভ অগ্নিরেখা বিচ্ছুরিত হতে লাগলো। সে অত্যন্ত নিম্নস্বরে উচ্চারণ করলো, প্রাচীন ছিল আমার ভ্রাতার ওপর আঘাত হানার দুঃসাহস দেখিয়েছে। কথাটি বলেই সে ধীরে ধীরে বেদির দিকে অগ্রসর হলো। লিলিয়া নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল। যে বেদির স্পর্শ করার অপরাধে মাহাদি মৃত্যুর দ্বার প্রান্তে, সেই একই বেদির ওপর ফারিস নির্বিকার ভঙ্গিতে তার করতল স্থাপন করলো। অবিশ্বাস্য! কোনো বিস্ফোরণ ঘটল না, কোনো প্রতিরোধ দেখা দিল না, বরং বেদি জুড়ে জ্বলতে থাকা সমস্ত রুন একে একে ম্লান হয়ে গেল, যেন তারা তাদের প্রকৃত অধিকারীকে চিনে ফেলেছে। পাথরের ওপর স্থির থাকা সাহিফাতুল বাহর ধীরে ধীরে শূন্যে ভেসে উঠল। অতঃপর সম্পূর্ণ অনুগত ভৃত্যের ন্যায় নিজেই এসে স্থির হলো ফারিসের হাতে। লিলিয়ার চোখে বিস্ময়ের প্রসারিত হয়ে গেল। তার অর্থ, এই মানচিত্রে স্পর্শাধিকার কেবল আপনারই ছিল? ফারিস কোনো উত্তর দিল না। সে শুধু একবার মানচিত্রটির দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। মুহূর্তের জন্য তার চোখের গভীরে এমন এক অনুভূতি জেগে উঠল যা লিলিয়া আগে কখনো দেখেনি। বিস্ময় আর সঙ্গে ক্ষীণ আশঙ্কা। কিন্তু পরক্ষণে সে সমস্ত অনুভূতি দমন করলো। তার দৃষ্টি পুনরায় মাহাদির দিকে ফিরে এলো। সবুজ জীবন রস তখনও অবিরাম প্রবাহিত, আর এক মুহূর্ত বিলম্ব অনুচিত। ফারিস এক হাতে মানচিত্রটি নিজের দীর্ঘ আলখেল্লার অন্তর্ভাগে সংরক্ষণ করলো, অন্য হাতে অনায়াসে মাহাদিকে তুলে নিল কাঁধে। পরক্ষণেই তার চারপাশে আবির্ভূত হতে লাগলো অগ্নিবলয়। নীল সবুজ ও রৌপ্য শিখা একে একে সঙ্গে সঙ্গে মিশে সৃষ্টি করলো এক প্রাচীন পোর্টাল। একটি পলকেও কম সময়ে তিনটি অবয়ব বিলীন হয়ে গেল। যেখানে তারা পুনরায় আবির্ভূত হলো, সেই স্থান মানুষের জগতে নয়, এটি জিন সাম্রাজ্যের রাজকীয় চিকিৎসা কেন্দ্র, দারুস শিফা আল মালাক। শ্বেত স্ফটিক ও নীলকান্তমণি দ্বারা নির্মিত বিশাল অট্টালিকা ভাসমান অবস্থায় স্থির রয়েছে অগ্নিসাগরের ওপর। এখানেই যুগে যুগে দাহমান বংশের বাদশাহ, যুবরাজ ও রাজপরিবারের সদস্যগণ চিকিৎসা সম্পন্ন হয়। ফারিস প্রবেশ করতে সমগ্র চিকিৎসালয়ের প্রহরীরা একযোগে নতজানু হলো, কিন্তু সে কারো দিকে দৃষ্টি নিক্ষেপ করল না। তার বজ্রকঠোর কণ্ঠ সমগ্র প্রাসাদ কাঁপিয়ে উচ্চারিত হলো, হাকিমুল মুলুককে অবিলম্বে উপস্থিত করা হোক। কয়েক মুহূর্তের মধ্যে আবির্ভূত হলেন শুভ্র বস্ত্রাবৃত এক প্রবীণ চিকিৎসক। তার নাম হাকিব ইবনু সাফওয়ান। সাত গোত্রের ইতিহাসে তিনি একমাত্র চিকিৎসক যিনি অগ্নিসত্তার প্রাণশক্তি পুনরুদ্ধারের বিদ্যা আয়ত্ত করেছেন। তিনি মাহাদের অবস্থা পর্যবেক্ষণ করতেই তার প্রশান্ত মুখে প্রথমবারের মতো উদ্বেগের ছায়া নেমে এলো। ধীরে ধীরে তিনি বললেন, এটি কোনো সাধারণ আঘাত নয় প্রিন্স, তার রুহানি নারী ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘরে বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল। ফারিসের গ্লাসিয়াল নীল চোখ এবার স্থির হয়ে রইল হাকিমের মুখে। সে বেঁচে থাকবে তো? হাকিম সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না। তার দীর্ঘ নীরবতায় যেন হাজারো অশনি সংকেতের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠল। হাকিম ইবনু সাফওয়ান দীর্ঘ সময় ধরে মাহাদীর শারীরিক ও রুহানি নারী পর্যবেক্ষণ করলেন। তার রূপালী আভায় দীপ্ত আঙুলগুলো বারবার মাহাদীর বক্ষস্থলের ওপর স্থির হচ্ছিল। প্রথমবারই তার কপালের ভাঁজ আরো গভীর হয়ে উঠছিল। চিকিৎসালয়ের চারদিকে নেমে এলো এক ভারী নৈশব্দ। সর্বপ্রথম লিলিয়াই সেই নীরবতা ভাঙল। হাকিম, মাহাদি কি বিপদমুক্ত? প্রবীণ চিকিৎসক সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না। ধীরে ধীরে তিনি সোজা হয়ে দাঁড়ালেন। তারপর গম্ভীর কণ্ঠে বললেন, প্রিন্স মাহাদির দেহে যে আঘাত এসেছে তা অস্ত্রের নয়, একটি প্রাচীন রুহানি সিলের প্রতিঘাত। সেই অভিঘাতে তার সোলকোর আংশিক বিদীর্ণ হয়েছে। লিলিয়ার শ্বাস লিলিয়ার শ্বাস যেন থেমে গেল। এর চিকিৎসা? হাকিম কয়েক মুহূর্ত নীরব থেকে বললেন, সম্ভব, তবে সহজ নয়। ফারিসের দৃষ্টি তখনও স্থির। কি প্রয়োজন? হাকিম আঙুল ভাঁজ করে একে একে বলতে শুরু করলো। প্রথমত সাজারাতুন নূর, দ্বিতীয় আল কাহর বৃক্ষের হৃদমজ্জা। এই দুই উপাদান রাজপ্রাসাদের সংরক্ষিত ভাণ্ডারে বিদ্যমান। তিনি সামান্য থামলেন, তারপর অত্যন্ত ধীর কণ্ঠে উত্তর করলেন, কিন্তু তৃতীয় উপাদানটি সমগ্র সাতগোত্রের মধ্যেও বিরল। চিকিৎসালয়ের পরিবেশ আরো ভারী হয়ে উঠল। ফারিস এবার প্রথমবারের মতো প্রশ্ন করলো, হোয়াট ইজ ইট? হাকিম সরাসরি তার চোখের দিকে তাকালেন। একজন পিওর সোল হিউম্যান ফিমেলের 7 ফোঁটা রক্ত। মুহূর্তে লিলিয়ার মুখের রং পাল্টে গেল। সে অবিশ্বাসের সুরে বলে উঠল, অসম্ভব। মানুষের মধ্যে পিওর সোল খুঁজে পাওয়াই প্রায় অলৌকিক, তাও আবার একজন নারী। হাকিম মৃদু মাথা নাড়লেন। এই রক্ত ছাড়া মহিমান্বিত মাহাদির সোল কোর পুনর্গঠিত হবে না। যদি 24 ঘন্টার মধ্যে চিকিৎসা সম্পন্ন না হয়। তিনি বাকিটুকু উচ্চারণ করলেন না। প্রয়োজনও পড়ল না। নীরবতায় বাকিটা বলে দিল। লিলিয়া ধীরে ধীরে মাথা নিচু করল। তার কণ্ঠে বহুদিন পর অসহায়ত্বের সুর। তাহলে আমরা আমরা মাহাদিকে হারাবো? কেউ উত্তর দিল না। হঠাৎ ফারিস ধীরে ধীরে চোখ বন্ধ করলো। তার চারপাশে বাতাসের অদ্ভুত এক কম্পন সৃষ্টি হলো। মনে হচ্ছিল সে কারো অস্তিত্ব অনুসন্ধান করছে। একটি, দুটি, তিনটি শ্বাসের ব্যবধান। অতঃপর অন্ধকারের অন্তরাল থেকে ভেসে উঠল একজোড়া চোখ, গোল্ডেন অ্যাম্বার আইরিশ। সেই দৃষ্টি, সেই অকারণ স্থিরতা, সেই অপরিচিত ঘ্রাণ। ফারিস ধীরে ধীরে চোখ খুলল। তার ওষ্ঠের কোণে অত্যন্ত ক্ষীণ এক বাঁকা হাসি ফুটে উঠল। সে প্রায় ফিসফিস করে উচ্চারণ করল, নাইথেরা ভলিরিস ভলিরিস রহমান। লিলিয়া বিস্ময়ে তাকালো। আপনি কাউকে খুঁজে পেয়েছেন? ফারিস উত্তর দিল না, বরং জানালার ওপারে জ্বলন্ত অগ্নিসাগরের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আই থিংক ডেস্টিনি হ্যাজ ফাইনালি মুভড। তারপর তারপর ঘুরে দাঁড়িয়ে হাকিমের উদ্দেশ্যে বলল, মাহাদির চিকিৎসা শুরু করুন। যে উপাদানগুলো প্রাসাদে আছে সেগুলো ব্যবহার করুন। শেষ উপাদান। সে এক মুহূর্ত থামলো। তার নীলাভ দৃষ্টি যেন আরো গভীর হয়ে উঠল। আমি নিজেই নিয়ে আসবো, লিলিয়া উদ্বিগ্ন কণ্ঠে বলল। কিন্তু প্রিন্স একজন পিওর সোল হিউম্যান। ফারিস তাকে থামিয়ে দিল। আমি জানি আমি কি করছি। তার কণ্ঠে ছিল না কোনো আবেগ, ছিল শুধু অবিচল নিশ্চয়তা। দরজার দিকে এগিয়ে যেতে যেতে সে শেষবারের মতো বলল, শেষ প্রহরের পূর্বেই আমি ফিরে আসব। কথাটি শেষ হতেই তার চারপাশের নীলাভ অগ্নিবলয় আবর্তিত হতে লাগলো। পর মুহূর্তেই জিন রাজ্যের রাজপুত্র ফারিস আর দাহমান শূন্যে বিলীন হয়ে গেল। শুধু চিকিৎসালয় স্তব্ধ প্রাচীরগুলো যেন এখনো তার শেষ বাক্যের প্রতিধ্বনি বহর করে চলেছে। আমি ফিরব। মানুষের পৃথিবীতে তখন গভীর রাত। টেকনাফের আকাশে চাঁদের আলো প্রায় ম্লান। দূর সমুদ্রের গর্জন নিশীথের স্তব্ধতাকে আরো গাঢ় করে তুলেছে। নিশীথ
দুইতলা সুবিশাল বাড়িটির ছাদ সংলগ্ন কাচঘেরা কক্ষটিতে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছে নাইথেরা ভলিরিস রহমান। জানালার পর্দাগুলো হঠাৎই অকারণে দুলে উঠল, কিন্তু বাইরে কোনো বাতাস নেই। ঘরের এক কোণে শূন্য স্থান ধীরে ধীরে বিকৃত হতে শুরু করলো, যেন বাস্তবতার বুনন কেউ ভেতর থেকে ছিন্ন করে ফেলেছে। পরক্ষণে অন্ধকার চিরে নীরবে আবির্ভূত হলো এক দীর্ঘদেহী অবয়ব। কালো লং কোট, গ্লেসিয়াল ব্লু আইরিশ, ফারিস আর দাহমান। তার উপস্থিতির সঙ্গে সঙ্গে ঘরের তাপমাত্রা কয়েক ডিগ্রি নেমে গেল। ফারিস কয়েক মুহূর্ত নিশ্চুপ দৃষ্টিতে তাকিয়ে রইল ঘুমন্ত তরুণীর দিকে। নাইথেরার নাকে ভেসে আসলো সেই পরিচিত সুগন্ধ, আবারও অনুভূত হলো। মরুভূমির উত্তপ্ত বালুকা, সমুদ্রের নোনা বাতাস আর অজানা এক দুর্বোধ্য সংমিশ্রণ। সে ধীর পায়ে বিছানার পাশে এসে দাঁড়ালো। তার ডান হাত সামান্য প্রসারিত হতেই চারপাশে আলো যেন গিলে খেল অন্ধকার। শূন্যের বুক চিরে ধীরে ধীরে আবির্ভূত হলো এক প্রাচীন তরবারি। আল শারিম, এক পলক রূপার নয়। এর ফলক রূপার নয়, অগ্নিস্ফটিকেরও নয়। এর বিরল জিন ধাতু, এক বিরল জিন ধাতু, যার সময়ের ক্ষয়কেও যার ধার সময়ের ক্ষয়কেও অস্বীকার করে। ফলকের গায়ে উৎকীর্ণ অসংখ্য প্রাচীন রুন ক্ষীণনীল আলোয় স্পন্দিত হচ্ছিল। আল সারিমের চারপাশে ক্ষুদ্র ক্ষুদ্র নীল অগ্নিশিখা আবর্তিত হতে লাগলো। ফারিস ধীরে ধীরে ফলকটি নাইথেরার কবজির দিকে নামিয়ে আনলো, কিন্তু হঠাৎই তার হাত মাঝপথে থেমে গেল। তার দৃষ্টি স্থির হয়ে রইল নাইথেরার শান্ত মুখের ওপর। কয়েক সেকেন্ড সম্পূর্ণ নীরবতা। পরক্ষণে সে প্রায় নিজের সঙ্গে ফিসফিস করে বলল, নো, ব্যাড আইডিয়া। তার ওষ্ঠে মৃদু বাঁকা হাসি ফুটে উঠল। শিস জাস্ট এ হিউম্যান শিস জাস্ট এ হিউম্যান আল সারিমের সাধারণ স্পর্শে তার মৃত্যু নিশ্চিত। কথাটি বলেই তরবারি অদৃশ্য হয়ে গেল। ফারিস এবার ডান হাতের তর্জনী ও মধ্যমা একত্র করল। তার আঙুলের ডগায় নীলাভ আলোক রেখা জন্ম নিল। অত্যন্ত সূক্ষ্ম, প্রায় অদৃশ্য। সে আলতো করে সেই আলোর স্পর্শ রাখল। নাইথেরার কবজিতে একটি সরু রেখা ফুটে উঠল ত্বকের ওপর। ব্যথা বলার মতো নয়, বরং হালকা চিমটির মতো অনুভূতি। নাইথেরা ঘুমের মধ্যে ভ্রু কুঁচকে ফেলল। তার আঙুলগুলো অস্থির হয়ে উঠল, কিন্তু ঘুম ভাঙল না। রক্তের প্রথম ফোঁটাটি ধীরে ধীরে ওপরে ভেসে উঠল, মাটিতে পড়ল না। ফারিসের জাদুশক্তির আবরণে স্থির হয়ে রইল শূন্যে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এভাবে ঠিক 7টি রক্তবিন্দু নীলাভ আলোর গোলকের আবদ্ধ হয়ে গেল। ফারিস সঙ্গে সঙ্গে তার আঙুল পুনরায় নাইথেরার কবজিতে স্পর্শ করল। মুহূর্তের মধ্যে ক্ষুদ্র ক্ষত স্থানটি মিলিয়ে গেল। মনে হলো সেখানে কখনো কোনো ক্ষতই ছিল না। ঠিক তখনই নাইথেরার শরীর হালকা কেঁপে উঠল। ফারিসের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। সে বুঝতে পারল মেয়েটি সম্পূর্ণ জাগেনি, কিন্তু তার অবচেতন মন উপস্থিতিটা অনুভব করেছে। নাইথেরা তার অবচেতন মন উপস্থিতিটা অনুভব করেছে। নাইথেরার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। তার মনে হলো কেউ একজন খুব কাছে দাঁড়িয়ে আছে, এতটাই কাছে যেন তার নিঃশ্বাস মুখে এসে লাগছে। 1, 2, 3, হঠাৎই সে ধড়ফড় করে উঠে বসল। বেডসাইড ল্যাম্পের সুইচ চাপতেই নরম হলুদ আলোয় ভরে উঠল কক্ষ। চারদিকে তাকালো, কেউ নেই, জানালা বন্ধ, দরজা ভেতর থেকে লক করা। নিজের কপালে হাত রেখে ধীরে শ্বাস ফেলল। স্বপ্ন, নিজেকে যেন বোঝানোর চেষ্টা করলো, হয়তো শুধু স্বপ্ন। ধীরে ধীরে আবার শুয়ে পড়ল নাইথেরা, কিন্তু তার হৃদস্পন্দন তখনও স্বাভাবিক হয়নি। আর ঠিক সেই মুহূর্তে ঘরের এক কোণে বাস্তবতার আড়ালে দাঁড়িয়ে থাকা ফারিস অত্যন্ত ক্ষীণ স্বরে ফিসফিস করে বলল, ইন্টারেস্টিং। তার গ্লেসিয়াল নীল দৃষ্টি স্থির রইল নাইথেরার ওপর। অষ্টের কোণে ফুটে উঠল সেই পরিচিত রহস্যময় হাসি। ইউ আর নট লাইক দ্য আদার্স, মিস ভেলোরিস। অদ্ভুতভাবে তোমার আত্মা আমার উপস্থিতি বুঝে গেছে, তোমার চেতনা জেগে ওঠার আগেই।
কথাগুলো বাতাসে মিলিয়ে গেল। পর মুহূর্তেই ফারিসের অবয়ব অন্ধকারে বিলীন হয়ে গেল। আর ঘুম ও জাগরণের সীমারেখায় দাঁড়িয়ে নাইথেরা স্পষ্ট অনুভব করলো তার কর্ণকুহরে একেবারে কাছে কেউ যেন ফিসফিস করে কিছু বলছিল। সে চোখ খুলতে চাইল, কিন্তু অজানা এক শঙ্কা তাকে স্থির করে রাখলো। অনেকক্ষণ পর ধীরে ধীরে চোখ মেলল। কক্ষটি তখনও নিস্তব্ধ, তবুও তার মনে হচ্ছিল কেউ একজন এখনো তাকে দেখছে।